কি বলছো? আমার গয়নাগাটি সব সে আটকে রেখেছিল। এক কাপড়ে বের হতে হয়েছিল আমাকে। সব দিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেছে। যদিও আমি চাইনি, কিন্তু সেই বলল সব আমাদের অধিকার। তার এক সন্তানের জননী আমি। সব তোমার ধৈর্যের ফল, মা। হয়তো। মা, তুই ভালো আছিস ওখানে? চলছিস কিভাবে? সব একদম ঠিক আছে। টিউশনির টাকাতে হয়ে যাচ্ছে সব। ভাড়া পেলে আমি তোকে টাকা পাঠাবো। তুমি ওসব নিয়ে ভেবো না, নিজের খেয়াল রেখো। টাকা জমিয়ে পারলে আমি ওখানেই চলে আসব। মা, আমি ছোট্ট একটা বাসা নিয়ে থাকবো। ভাড়ার টাকা তো টিউশনির টাকা দিয়ে হয়ে যাবে আমাদের। হুম মা। আমি চাইলেই ওদের কারো থেকে ফোন নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু ওদের কারো ছায়া তোর উপরে পড়ুক আমি চাই না। সব মনে রেখেছি আমি। এই বলে কেঁদে উঠলেন তিনি। মাকে সান্ত্বনা দেয় ইধা। বেশ অনেকক্ষণ কথা বলার পর ফোন রাখে ও। মুখে ফোটে ওর এক চিলটে হাসি। ওদের দুঃখের দিন বুঝি শেষ হতে চলেছে। কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। খাওয়া দাওয়ার পর্ব শুরু হলে সবাই ওপরে চলে যায়। ইধা সবার জন্য সাদ্দামের দেওয়া টাকা সমানভাবে ভাগ করে দেয়। এরপর সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় দেখা পায় রুজাইনের। রুজাইন বলল, তোমাকে না পেয়ে খুঁজতে এলাম। খাওয়ার পর মাইশার কাজিনরা চলে যাবে, তাই সবার টাকা ভাগ করছিলাম। কিছু টাকা রুজাইনের দিকে এগিয়ে দেয় ইধা। রুজাইন কিছু বলার আগে একটা বিড়াল ছুটে আসে ওদের দিকে। ইধা হঠাৎ তা দেখে ভয় পেয়ে যায়। ও আচমকা জড়িয়ে ধরে রুজাইনকে। ও বলল, এটা কি? রুজাইন হেসে বলল, বিড়াল গেছি। উপরে চলে গেছে। রুজাইনকে ছেড়ে দেয় ইধা, কিন্তু ওর চুল গিয়ে আটকায় রুজাইনের পাঞ্জাবির বোতামে। ইধা তা ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লে রুজাইন বলল, থাক না, ইধা বলল, কি থাকবে? এভাবে আটকে থাকুক। মানে? রুজাইন কিছু না বলে ওর চুল ছাড়াতে সাহায্য করে। ইধাকে এত কাছে পেয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না ও। এরপর ইধা ওর দিকে টাকা এগিয়ে দিলে রুজাইন বলল, লাগবে না। ভাগ নেওয়ার কথা ছিল আপনার। লাগবে না। আরে রাখুন। রাখতে চাই, তবে অন্য কিছু। কি? তোমাকে আমার জীবনে আজীবন রাখতে চাই তোমাকে। এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না ইধা। ও মিনমিনে স্বরে বলল, কি বলছেন? আই লাভ ইউ ইধা। ইধা কি বলবে বুঝে উঠতে পারে না। তবে ও দাঁড়ালো না, ছুটে চলে যায় ওপরে। হুট করে এ কি করে ফেললো রুজাইন? এভাবে হঠাৎ ইধাকে মনের কথা জানিয়ে ভুল করলো না তো? ইধার নিশ্চয়ই বিষয়টি পছন্দ হয়নি, তাই এভাবে ছুটে চলে গেছে ও। রুজাইন নিজের আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। ইধাকে মনের কথা জানানো লোভ ও সামলাতে পারেনি। তবে কোনো আয়োজন ছাড়া এই কাজটা করা উচিত হয়নি। সাদ্দাম কত সুন্দরভাবে মনের কথা উপস্থাপন করেছিল মায়েশার কাছে, আর রুজাইন সিঁড়িতে দাঁড়িয়ে হুট করে ভালোবাসে বলে দিল। আফসোস ছাড়া কিছু করার নেই এখন। রুজাইন ওপরে আসে। ইধাকে দেখেও সাদ্দামকে আপ্যায়নে ব্যস্ত ও। রুজাইনকে দেখে সাদ্দাম বলল, কোথায় ছিলি? কাছে আয়। মায়েশা বলল, আপনাকে ছেড়ে খাওয়া শুরু করছে না। সাদ্দামের পাশের চেয়ারটা রুজাইনের জন্য খালি রাখা ছিল। ও এখানেই এসে বসলো। ওকে দেখে ইধা মুখ ঘুরিয়ে নিল। মায়েশার পাশে এসে বসলো ইধা। সবার প্লেট ভর্তি খাবার। রুজাইনের প্লেট খালি দেখে সাদ্দামি ওকে খাবার পরিবেশন করতে শুরু করে। তা দেখে মায়েশা বলল, ইদা আছে, ও করবে। এটা শুনে ইধার দিকে প্লেট বাড়িয়ে দেয় রুজাইন। ইধা ভ্রুকুচকে বলল, আপনি নিজেই নিন না, নতুন বর তো আর নন। এই বলে ইধা খাওয়া শুরু করে। ওর আচরণে মায়েশা অবাক হয়। ও পরিস্থিতি সামলাতে বলল, দুলা ভাইয়ের কাজিনদের সঙ্গে মজা না করে কার সঙ্গে করবে? রুজাইন প্লেট নিজের দিকে টেনে এনে বলল। বুঝলাম। ও নিজেই প্লেটে খাবার নিয়ে খেতে শুরু করে। খাওয়া শেষে রুজাইনকে ছাদের একপাশে টেনে এনে সাদ্দাম বলল, ইধা তোর দিকে ওইভাবে তাকাচ্ছিল কেন? ঘটনা একটা ঘটে গেছে। কি? প্রপোজ করে ফেলেছি ইধাকে। কিভাবে? হুট করেই, কোনো পরিকল্পনা ছাড়া। ভুল করলাম, তাই না? যখন মনে করেছিস জানানোর দরকার, জানিয়ে দিয়েছিস, সিম্পল। কিন্তু ইধাকে দেখো, পছন্দ করেনি নিশ্চয়ই ব্যাপারটা। ছুটে চলে এসেছিল তখন, আর এখন তো ফিরেও তাকাচ্ছে না। হতাশ হলে চলবে না, ইমপ্রেস করে যা। তোমারই ভাগ্য ভালো, একেবারে বিয়েই করে ফেললে। কারণ আমার বিয়ের বয়স হয়েছে, তোর সেটাও হয়নি। আপাতত প্রেম করতে পারবি। এই বলে হো হো শব্দে হেসে ওঠে সাদ্দাম। রুজাইন বলল, নাও মজা। অনুষ্ঠানের সমাপ্তি হলো। এখন বিদায়ের মুহূর্ত। যদিও মায়েশাকে সাদ্দামের বাড়ি নেওয়া হবে না। সাদ্দাম একটি হোটেল রুম বুকিং করেছে। আজ রাতের জন্য ওখানেই যাবে। মায়েশা বেশ হাসি খুশি ছিল,
কিন্তু ইথা যখন ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে ওর চোখেও চলে আসে পানি। মরিয়ম জান্নাতও ওদের দেখে কেঁদে উঠলেন। মুহূর্তের মধ্যে ওদের কান্নার শব্দে চারপাশ ভারী হয়ে উঠল। সাদ্দাম বলল, আরে কি হলো? মশাই কেবল এক রাতের জন্য যাচ্ছে? মাইশাকে ছেড়ে ইধা বলল, জানি, তবুও মনে হচ্ছে অনেক পর হয়ে যাবে আজ থেকেও। সে তো হবেই। আজ থেকে ওর প্রিয় লিস্টের নাম্বার 1-এ থাকবো আমি। মাইশা ধমকের সুরে বলল, মোটেও না, আমার কাছে সবসময় ইদা আপনার আগেই থাকবে। আচ্ছা তাই? হুম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ইধার বুকটা ধোক করে উঠল। মাইশাবিহীন রুমটা একদমই খালি খালি লাগছে। রুমের চেয়েও খালি মনে হচ্ছে ওর অন্তরটা। মাইশা মেয়েটা ওর হৃদয়ের কতটা জায়গা জুড়ে আছে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। অল্প সময়ে কাউকে এত ভালোবাসা যায়? সত্যি, বন্ধুত্ব কেবল মধুর সম্পর্ক নয়, প্রাণের সম্পর্কও বটে। বিছানায় শরীরটা এলিয়ে দেয় ও। আজকের দিনে অনেক কিছুই ঘটে গেছে ওর জীবনে। ওর প্রিয় বান্ধবীর বিয়ে হলো, মায়ের ফোন কল আসলো, আর রুজাইন ওকে ভালোবাসার কথা জানালো। এটা মনে পড়তেই বসে পড়লো ইথা। রুজাইন ওকে ভালোবাসার কথা জানালো, কিন্তু ও কেন না করলো না রুজাইনকে? সেদিন আলিমকে না করেছিল, জানিয়েছিল নিজের সত্যিটা, কিন্তু আজ কেন রুজাইনের মুখের উপরে কিচ্ছুটিও বলতে পারলো না? তবে কি ওর মনেও রুজাইনের জন্য ভালো লাগা রয়েছে? তুমি করেই বলতে হবে আমায়। এই যুগে এসে কেউ স্বামীকে আপনি ডাকে? সাদ্দামের কথা শুনে মাইশা বলল, স্বামী একজন সম্মানিত ব্যক্তি, তাকে আপনি করে বলাই ভালো। আমি মনে করি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা অতীব জরুরি। আর এটি শুরু তুমি দিয়েই করতে হয়। তুমি করে বলবে তো? মাইশা হ্যাঁসূচকভাবে মাথা নাড়ে। বাসর ঘরে বসে রয়েছে ওরা। লাল গোলাপ দিয়ে পুরো রুম আর খাটটি সাজানো হয়েছে। মাইশার প্রিয় ফুল লাল গোলাপ, এটি জেনেই সাদ্দাম গোলাপ ফুলে সাজিয়েছে বাসর। সাদ্দাম একটি গোলাপ ফুল আর একটি রিং নিয়ে মাইশাকে দেখিয়ে বলল, তোমাকে যদি এইখান থেকে একটা বেছে নিতে বলি, কোনটা নিবে? দুটোই আমার জানি, তাই ফুল বললে মহৎ সাজতে চাই না। যেমন আছো তেমনই থেকো সব সময়। এই মুখের হাসিটা আমার ভীষণ প্রিয়। মাইশা গোলাপ ফুলে নাক ডুবিয়ে বলল, আর আমার ফুলের ঘ্রাণ বেশ প্রিয়। বেশ সুবাস, তাই না? হুম। আমিও সুবাসিত হতে চাই, তবে তোমার গ্রানে। এই বলে মাইশার কাছে আসে সাদ্দাম। ও কপালে আলতোভাবে ঠোঁটটা বসিয়ে দেয়। মাইশা কেঁপে ওঠে। সাদ্দাম ওর ঘোমটাটা সরায়, মাইশাকে জড়িয়ে ধরে বলল, আজ রাতটা স্মরণীয় করে রাখতে চাই। রাখতে দেবে কি? মাইশা কিছু বলতে পারে না। ভেবেছিল আজ সাদ্দামকে কাছে আসতেই দেবে না, কিন্তু ওকে দূরে সরাতে মোটেও ইচ্ছে করছে না। আরও কাছে পেতে ইচ্ছে করছে ওকে। না চাইতেও মাইশাও জড়িয়ে ধরে সাদ্দামকে। ওর সম্মতি আছে বুঝতে পেরে সাদ্দাম মাইশার সঙ্গে হারিয়ে যেতে থাকে ভালোবাসার সমুদ্রে। আজ আতিয়াতকে সকালেই পড়াতে এসেছে ইথা, বিকেলে মাইশা আসবে। তাই আজ বিকালের আগেই সব টিউশনি শেষ করবে বলে মনস্থির করলো ইথা। আতিয়াতকে পড়াতে এলে দরজা খুলে রুজাইন। ওকে দেখে কি করবে বুঝে উঠতে পারে না ইথা। রুজাইন ওকে ভেতরে আসতে বলে নিজের রুমের দিকে পা বাড়ায়। ইথা ভেতরে এসে আতিয়াতকে পড়ানো শুরু করে। রুজাইনের রুমে এসে শারমিন আক্তার বললেন, ক্লাসে যাবি বলেছিস না? আজ আর যাবো না, ক্লান্ত লাগছে। মুহূর্তের মধ্যেই ক্লান্তি এসে ভর করলো কাঁধে। কাল কি কম ধকল গেল? কি জানি বাবু, তোর মতিগতি কিছুই বুঝি না। এই বললি কলেজ যাবি, এই আবার যাবি না। বকবক করতে করতে নিজের রুমে ফিরে যান শারমিন আক্তার। ইথা সবে শুনেছে, আজও বুঝলো। যখনই আতিয়াতকে পড়াতে আসে রুজাইনকে কেন দেখেও, মূলত ইধার জন্যই রুজাইন বসে থাকে। এসব দেখেও ইধা কিছু বুঝলো না এতদিন। মায়েশার আসার পর দুই বান্ধবী জমিয়ে আড্ডা দিচ্ছে। মনে হচ্ছে অনেকদিন পর ওদের দেখা হয়েছে। মায়েশা নিজেকে সামলাতে না পেরে সাদ্দামের ডাকে সাড়া দিয়েছে শুনে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা ইধার। ও ব্যঙ্গ সুরে বলল, বড় মুখে বলেছিস না, কাছেই আসতে দিবি না সাদ্দাম ভাইকে। কি বলবো তোকে, রোমান্সের সুখ যখন বিয়ে করবি তখন বুঝবি। দূরে সরানোর কথা মাথায়ও আসবে না, কেবল ইচ্ছে হবে কাছে যাই কাছে যাই। এখন মনে হচ্ছে সাদ্দামের বাড়িতেই চলে যেতে হবে তাড়াতাড়ি। হা হা শব্দে হেসে ওঠে ইথা। মায়েশা বলল, একটা কথা বলাই হয়নি তোকে রুজাইন ভাইয়ের বিষয়ে। কিছু জানিস? বেচারা মন দিয়ে বসেছে তোকে। আজ আমায় ফোন করেছিল, তোকে রাজি করানোর দায়িত্ব দিয়েছে। সাদ্দামও সব জানে। কিন্তু এটা সম্ভব না, তুইও জানিস। জানি, কি করা যায়? সত্যিটা জানাতে হবে। কিন্তু জানিয়ে যদি এই বাসায় থাকাটা অসুবিধা হয় তোর জন্য?
হলে হবে, তবে আমি তাকে সত্যিটা জানাবো। মায়েশার ফোন বেজে ওঠে। রুজাইনের ফোন কল। এটা দেখে মায়েশা বলল, আমারও মনে হয় সত্যিটা জানানোই শ্রেয়, এবং খুব তাড়াতাড়ি। মায়েশা ফোন রিসিভ করতেই রুজাইন বলল, ও সরি, আমার ভাবি হয়ে গেলেন এটা মনেই থাকে না। বাসায় এসেছেন? জবাবে মায়েশা বলল, আবারও আপনি আমায় লজ্জা দিচ্ছেন। ভাবির আগে আমি আপনার ছোট বোন হই। কিন্তু এখন সম্পর্কে আপনি আমার বড়। এইসব বলে আমাকে ছোট করবেন না। ভাবি ডাকতে পারেন, তবে আমাকে তুমি করেই বলুন। আচ্ছা ঠিক আছে। ইধা আছে বাসায়? আছে, কথা বলেছি। ইধা আপনাকে কিছু বলতে চাই। এ কথা শুনে খুশি হয়ে যায় রুজাইন। ও ভাবলো ইধাও বুঝি ওকে ভালোবাসে জানাবে, নতুবা কি নিজে কথা বলতে চাইতো। ও মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ দাও ওকে ফোনটা। নিন। কাপা হাতে ফোন নাই ইধা, গলা যেন কাঁপছে ওর। ওকে এই অবস্থায় দেখে ভ্রু কুচকায় মায়েশা, তাকিয়ে থাকে ইধার দিকে এক নজরে। ইধা শান্ত কণ্ঠে বলল, হ্যালো। সঙ্গে সঙ্গে রুজাইন বলল, হাই, কেমন আছো? ভালো, আপনি? মোটেও না, আসলে কালকের ওই ঘটনার জন্য আমি লজ্জিত। প্রপোজের জন্য নয়, আবার তবে ঘটা করে কিছু করতে পারিনি, তাই এভাবে হুটহাট মনের কথা জানানো ঠিক হয়নি। স্পেশাল কিছুর প্রয়োজন ছিল। তুমি আরেকবার সুযোগ দাও, আমি স্পেশাল কিছু করেই আবারও তোমাকে প্রপোজ করব। তার আর প্রয়োজন নেই। আমার কিছু জানানোর ছিল আপনাকে। বলো। আমার সম্পর্কে কিছু না জেনেই এতটা আগানো উচিত হয়নি আপনার। আচ্ছা তাই? জানার মতো এমন কি আছে? তুমি মানুষ, আমার মনের মানুষ, এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন নেই। আমার সাথে আপনার যায় না, কোনোভাবেই না। কেন? আমি কি তোমার যোগ্য না? আমারই সমস্যা? আপনি অনেক ভালো একজন ছেলে, আমি আপনার যোগ্য না। এমনটা আমি ভাবি না। আমার বাবা অন্য এক নারীর জন্য আমাদের ছেড়ে দিল। নানা বাড়িতে বড় হয়েছি, ওখানে আমাদের কোনো কদর নেই। আমাকে জীবনে জড়িয়ে কিছু আপনি পাবেন না। এই শোনো, আমার ঘর জামাই হওয়ার ইচ্ছা ছিল না। তোমার নানা বাড়ির কদর নিয়ে আমার চিন্তা নেই, তুমি কদর করলেই হবে। এসব আপনার পরিবার কখনোই মানবে না। মানতে বাধ্য, আমি ওদের একমাত্র ছেলে। আমার খুশিতেই ওদের খুশি। না মানলে আমি লড়াই করব, তাও মানাবো। প্রেমের আগে এসব সবাই বলে, বিয়ের সময় এলে পিছু হটে। তবে বিয়ের কথা বলবো বাসায়? এই না, রুজাইন হাসে। ইধা বলল, সাদ্দাম ভাই হতে যাবেন না, ওনার বিয়ের বয়স হয়েছিল। তবে তুমি বললে সাদ্দাম ভাই কেন, সম্রাট শাহজাহানও হতে পারি। ইধা মুচকি হাসে। এবার ভ্রুয়ের সঙ্গে মায়েশার কপালও কুঁচকে যায়। ইধার দিক থেকে এখনও নজর ও সরে না। মায়েশাকে খেয়াল করে ইধা নড়ে চড়ে বসে বলল, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারবো না, ক্ষমা করবেন। এই বলে ফোনের লাইন কাটে ইধা। মায়েশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ও বলল, কি দেখছিস ওভাবে? আসল কথাটাই বললি না কেন? বলতে পারলাম না। কারণ জানতে চাচ্ছি। নিজেও জানি না। মন দিয়ে বসছিস রুজাইন ভাইকে? অন্যদিকে মুখ ঘুরিয়ে ইধা বলল, কি সব বলছিস? এটা সম্ভব না, তুইও জানিস। জানি, কিন্তু মন যখন কিছুতে সায় দিতে চাই তখন মনকে মানানো কষ্টসাধ্য হয়ে পড়ে। এক্ষুনি নিজেকে সামলে নেই দা। হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ে ইধা। সাদ্দামের ফোন আসে। মায়েশা বারান্দায় এসে ফোন রিসিভ করে। ওপাশ থেকে সাদ্দাম বলল, কি করে আমার ম্যাম সাহেবা? বসেছিলাম। আমার মনে পড়ছে না? অনেক বেশি। এই জন্যই তো বলছি তাড়াতাড়ি ঘরে নিয়ে আসি। সেটা হচ্ছে না মশাই। কাল রাতের মতো চাই আমি প্রতিটা রাত। সবুর করো। আচ্ছা, তবে আবারও হোটেল বুকিং করি। ইস, বাসায় কি বলবো? অসুবিধা কি? হাজব্যান্ড আমি তোমার। তবুও খারাপ দেখাই। সাদ্দামের সাড়া না পেয়ে মায়েশা বলল, কি হলো? রুজাইনের ফোন কল এসেছে, পরে রিসিভ করব। করে দেখো, জরুরি হতে পারে। ইধার কথা বলবে? ওর চক্করে পড়ে বউয়ের সঙ্গেও প্রেমটাও শান্তিতে করতে পারছি না। অশান্তির কি হলো এতে? এই যে বারবার ফোন কল দিচ্ছে, ওর বিষয়ে মাথা ঘামাবো নাকি বউকে কিভাবে আরও কাছে পাওয়া যায় সেটা ভাববো। মায়েশা হাসে। সাদ্দাম বলল, ইধাকে রাজি হতে বলো, দুই বান্ধবী আত্মীয় হয়ে যাবে। এর চেয়ে ভালো কি হতে পারে? এটা সম্ভব নয়। এক কথায় শুনে আসছি সম্ভব না, কিন্তু কেন এইটা বলছো না? ইধা আগে বলুক। আমি চাই না ওর ব্যক্তিগত বিষয়ে আমি তুলে ধরি। ও বললেই আমি ব্যাখ্যা করব। আজব, কি এমন বিষয় বুঝি না। আগে বিয়েটি হয়নি তো?
এখন মনে হচ্ছে অমন হলেও মন্দ হতো না। তার মানে আরও গুরুতর কিছু? এই, ও কি কখনো মা হতে পারবে না? এটা গুরুতর বিষয়। আমি যদি মা না হতে পারতাম তবে আমাকে তুমি বিয়ে করতে না। হুম, কথা অন্য দিকে নিয়ে যাচ্ছ তুমি। মায়েশার ফোনেও রুজাইনের ফোন কল আসছে। ও তা দেখে বলল, আমি একটু পরে কথা বলি। রাগ করলে? না। সত্যি? আরে সত্যি। তবে ভালোবাসো বলো। ভালোবাসি। হয়েছে? আদর মাখা সুরে বলো। কী সব বাচ্চামো করো না তুমি। প্রেম করি, প্রেম। মায়েশা মৃদু হেসে সুর টেনে বলল, ভালোবাসি, অনেক অনেক বেশি। রুজাইনের ফোন রিসিভ করে মায়েশা। রুজাইন বলল, ইধা এসব কি লজিক দেখাচ্ছে বলো তো? মায়েশা বলল, ও ঠিকই বলেছে ভাইয়া। এমন ছন্নছাড়া পরিবারের মেয়েকে আপনার পরিবার মেনে নিবে না। এটা আমি ম্যানেজ করে নেব, ওকে রাজি করাও প্লিজ। ভালোবাসা এভাবে জোর করে হয় না ভাইয়া। ইদাকে জোরাজোরি করে কি ওর মন পাওয়া যাবে? এবার নিশ্চুপ হয়ে যায় রুজাইন। মায়েশা বলল, নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। ফোন রাখলেও মায়েশা জানে সে সেখানেই নয়। এসবের জন্য ওর বৈবাহিক জীবনে কোনো ঝামেলা হবে ভেবেও মনের মাঝে ভয় কাজ করেছে ওর। জানে না সামনে কি হতে চলেছে। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হলো মায়েশার। সারা রাত সাদ্দামের সঙ্গে ফোনে কথা বলেছিল। ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতেই অবাক হয় ও। ইধা দুপুরে রান্নাবান্নাও করে ফেলেছে। এখন রাইস কুকারে ভাত বসাচ্ছে। মায়েশা বুঝতে পারল ও নিজেকে ব্যস্ত রাখতে কাজ করছে। নিশ্চয়ই ভোর থেকে কাজ শুরু করেছে, নাহলে এত কিছু করা সম্ভব হতো না। কি চলছে ইথার মনে? মায়েশাকে দেখে ইথা বলল, ফ্রেশ হয়ে আয়, নাস্তা নিয়ে আসি। ও ফ্রেশ হয়ে আসে। আলু ভাজি, পরোটা আর ডিম ভাজি নিয়ে হাজির হয় ইথা। ও এসব দেখে বলল, তুই করেছিস এসব, তাই না? আন্টি চেয়েছিলেন করতে, কিন্তু আজ আমার ইচ্ছে হয়েছে। সদ্য বিবাহিতা বান্ধবীর জন্য মন ভরে রান্না বান্না করলাম আজ। অহেতুক এত কষ্ট করছিস? কি যে বলিস না। খেয়ে খেয়ে বল কেমন হয়েছে। মায়েশা মুখে খাবার নিয়ে বলল, মারাত্মক। খারাপ? হুম, মজা। মায়েশার ফোন বাজতে থাকে। রুজাইনের ফোন কল। ইধা ভেবেছে সাদ্দামের ফোন এসেছে, তাই ও প্রস্থান করে নেয়। মায়েশা ফোন রিসিভ করলে রুজাইন বলল, আমাকে সাহায্য তোমার করতেই হবে, ভাই মানো তো আমায়। মায়েশা বিচলিত হয়ে বলল, অবশ্যই মানি। কেমন সাহায্য? আমি ইধার সঙ্গে দেখা করতে চাই, সেটা এক্ষুনি। মানে? আমি জানি তোমার বাসায় কেউ নেই এখন। কিন্তু আমি তোমার দেবর, ভাবির সঙ্গে দেখা করতেই পারি। হতাশ কণ্ঠে মায়েশা বলল, রোজাইন ভাইয়া। সাদ্দাম ভাই হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে রাজি করিয়েছেন না তোমায়, বলো। হুম। আমাকেও একটা চেষ্টা করতে দাও প্লিজ মাইশা। একটু থেমে মায়েশা বলল, ওকে ফাইন, আসুন। মিনিট পাঁচেক পরে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। ইধা ও রুমের বিছানা গোছাচ্ছে, তাই মায়েশা দরজা খোলে। মায়েশাকে দেখে রুজাইন ধীর কণ্ঠে ইধা কোথায় জানতে চায়। নিজের রুমে জেনে সেদিকেই পা বাড়ায়। মায়েশা তাড়াহুড়ো করে আটকে নেয় দরজা। ড্রয়িং রুমে পায়চারি করা শুরু করেও। এদিকে রুজাইন ইধার রুমে আসতেই চমকে ওঠে ইধা। ও বলল, আপনি এখানে? রুজাইন রুমের দরজা বন্ধ করে দেয়। ইধা চেঁচিয়ে বলল, দরজা কেন বন্ধ করছেন? উত্তেজিত হবে না প্লিজ, আমি জাস্ট কথা বলতে এসেছি। ইধা নিজেকে শক্ত করে বলল, কি কথা? তুমি আমাকে কেন মেনে নিতে পারছো না? সেটা আমি জানিয়েছি। এত বড় স্বপ্ন আমি দেখতে চাই না, যে স্বপ্ন কখনো পূরণ হবে না। পূরণ করার দায়িত্ব আমার। এটাই যদি কারণ হয়, এই কারণ আমি মানি না। মানা না মানা আপনার বিষয়। আমি আমার মতোই কাউকে চাই লাইফে। অহেতুক অশান্তি নিজের জীবনে চাই না। ওকে ফাইন, আমি তোমার জন্য সব ছেড়ে দেব। বাবার পরিচয়ে পরিচিত হব না, নিজের পরিচয় গড়ে তুলব। সেই পরিচয়ে তুমিও পরিচিত হবে, চলবে? না প্লিজ, আপনি যান এখান থেকে। যাব না। কেন জানো? কেন? কারণ তুমি কেবল অহেতুক কিছু কারণ বলছো। একবারও বলনি আমায় ভালো তুমি বাসো না। ইধার দু চোখ ছলছলে হয়ে ওঠে। ও কি বলবে ভেবে পায় না। রুজাইন বলল, তাই না বলো? ইধা নিজেও বুঝে উঠতে পারছে না কি বলবে ও রুজাইনকে। কবে কখন কিভাবে ওর মনেও রুজাইনের জন্য ভালো লাগা তৈরি হয়েছে জানে না ও। কেবল জানে রুজাইনকে প্রত্যাখ্যান করতে ওর কষ্ট হচ্ছে অনেক বেশি। রুজাইন ইধার কাছে এসে হাতটা ধরে বলল, ভালোবাসো তো আমায়? একবার মুখ ফুটে বলো, সব সম্ভব করে দেবো আমি। ইধা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল,
কিছুতেই পারবেন না। এবার উত্তেজিত হয়ে রুজাইন বলল। কেন কেন তুমি এমনটা ভাবছো? ইধা প্রায় চেঁচিয়ে বলল। কারণ আমাদের দুজনের ধর্ম আলাদা। আমি হিন্দু, আমার নাম ইধা রয়। কথাটি বলে লম্বা একটা দম ছাড়ে ইধা। রুজাইন যেন নিজের কানে কথাটি শুনেও বিশ্বাস করতে পারছে না। চারপাশে ঝাপসা হয়ে যাচ্ছে মনে হচ্ছে ওর। ইধা ওর অবস্থা বুঝতে পারে, দরজাটা খুলে দেয় ও। রুজাইনও আর অপেক্ষা করলো না, হনহনিয়ে বেরিয়ে যায় ও। মায়েশার সঙ্গেও কোনো কথাই বলে না। ইধার কাছে ছুটে আসে মায়েশা। ও বলল। কি হলো? জবাবে ইধা বলল। সত্যিটা জানিয়েছি ওকে। মায়েশা ইধার কাঁধে হাত রেখে বলল। ভালো করেছিস। যেটা হওয়ার নয় সেটা ঝুলিয়ে রাখারও কোনো মানেই নেই। রুমে এসে পায়চারি শুরু করে রুজাইন। এটা কি শুনলো? ভিন্ন ধর্মের মেয়ে ইধা, কিন্তু ওকে দেখলে এটা মনেই হয় না। অবশ্য না বোঝারও কারণ রয়েছে, কারণ ইধার চাঞ্চলনে বোঝার উপায় নেই যে ও হিন্দু। এত বড় ভুল রুজাইন করে ফেললো। ভিন্ন ধর্মের এক মেয়েকে মন দিয়ে বসেছে ও। মুহূর্তের মধ্যেই রুজাইনের মাথা ব্যথা শুরু হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকে ও। আশেপাশে যেন ঝাপসা দেখছে ও। এমন দিনও দেখবে কখনো ভাবেনি রুজাইন। অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমে নিজেকে বন্দি করে রেখেছে ইধা। অনবরত চোখ থেকে পানি পড়ছে ওর। মায়েশা দেখে চিন্তিত হবে বলে ওর থেকে নিজেকে আড়াল রেখেছে ইধা। রুজাইন সবটা জেনে নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, আর এটা বুঝতে পেরে ইধারও কষ্ট লাগছে। রুজাইনকে কখনো অন্য চোখে দেখেনি ইধা, কিন্তু যেদিন ওকে রুজাইন মনের কথা জানায়, হঠাৎই ইধার মনেও ভালো লাগার জন্ম নেয়। মনে হয় রিজাইন ওর জীবনসঙ্গী হলে মন্দ হতো না। ভালোবাসা বুঝে এমনই, কখন কার জন্য মনে জায়গা তৈরি হয়ে যায় বোঝা মুশকিল। ইধা হিন্দু? কি বলছো? ইচ্ছাকৃত মিথ্যে বলছো না তো? সাদ্দামের কথা শুনে মায়েশা বলল। মিথ্যা কেন বলবো? হয়তো রুজাইনকে পছন্দ না, তাই এটা বলে সরে যেতে চাইছে। পছন্দ না হলে এমন একটা কারণ কেউ বলে? কত বড় বিষয়, বুঝছস তুই এটা? রুজাইন কি বলেছে? কিছুই না। কথা বলো তার সঙ্গে, সান্ত্বনা দাও। তাই দিতে হবে? মুসলমান মেয়ের তো অভাব নাই দেশে। তা ঠিক, কিন্তু আঘাত সারতে সময় লাগবে। সাদ্দামের ফোন রাখার সঙ্গে সঙ্গে রুজাইনের ফোন কল আসে। মায়েশা রিসিভ করে। রুজাইন ওপাশ থেকে বলল। কেন তোমরা এই কথা গোপন করেছো? ইধাকে আপনার পছন্দ হয়ে যাবে এমনটা ভাবিনি ভাইয়া। মাইশা ভাবি, আমার কি করা উচিত আমি কিছুই বুঝছি না। ও হিন্দু ধর্মের, এটা কি তোমার বাসায় কেউ জানে না? না, ভিন্ন ধর্মের কাউকে আম্মু অ্যালাউ করবে না বাসায় শেয়ার করতে। এই জন্যই মূলত গোপন করা। তাছাড়া আপনার বাসায়ও একই নিয়ম, ভিন্ন ধর্মের কাউকে ভাড়া না দেওয়া। এই জন্য ইধা রায়কে ইধা বানিয়েই এই বাসায় তুলেছিলাম। আমি দুঃখিত ভাইয়া, আমার জন্যই আপনার সঙ্গে এটা ঘটে গেল। আসলে ইধা এত অসহায় ছিল আর আমার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছিল। ওর কষ্টটা আমি সহ্য করতে পারছিলাম না। কি কষ্ট? ও এখানে পালিয়ে এসেছিল। কেন? সবটা রুজাইনকে খুলে বলল মায়েশা। এরপর ও আরও বলল। যা হয়েছে সব ভুলে যান, ভুল মনে করে সবটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনেক ভালো মেয়ে আসবে আপনার জীবনে। হয়তো। এই বলে ফোনের লাইন কাটে রুজাইন। আজ মায়েশার সঙ্গে বের হবে ইধা। মায়েশা ও সাদ্দাম যাচ্ছে কক্সবাজার হানিমুনে। ওদের সঙ্গে ইধাকে জোর করে নিয়ে যাচ্ছে। ইধা একদমই রাজি ছিল না সাথে যেতে, কিন্তু মায়েশা জানে ও কখনো কক্সবাজার দেখেনি, তাই ওকে নিয়ে যাচ্ছে। ব্যাগ নিয়ে নিচে এসে দাঁড়ায় মায়েশা ও ইধা। ওদের দেখে দারোয়ান সালাম জানায়। মায়েশা মালকিনের আত্মীয় জানার পর এই এলাকায় ও সম্মানটা বেড়ে গেছে। মায়েশাও এই ব্যাপারটা বেশ উপভোগ করে। ওরা সাদ্দামের জন্য অপেক্ষা করছে। হঠাৎ রুজাইন আসে। ওর কাঁধে ব্যাগ দেখে মায়েশা বলল। ভাইয়া, কোথাও যাচ্ছেন নাকি? বেড়াতে। আমরাও। গুড। এরই মাঝে একজন মধ্যবয়সী মহিলা আসেন বাড়ি ভাড়া নেওয়ার জন্যে। তার কপালে সিঁদুর দেখে দারোয়ান জানায় এখানে হিন্দু ভাড়া দেওয়া হয় না। কথাটা শুনে মহিলা চলে যান। ইধা ভ্রুকুসকে দারোয়ানের দিকে তাকিয়ে থাকে। ওকে এভাবে তাকাতে দেখে দারোয়ান বলল। কিছু বলবে আপামনি? হিন্দু ভাড়া দিলে কি অসুবিধে? মায়েশা ধীর কণ্ঠে ইধাকে বলল। ছাড় না ওসব। দারোয়ান একগাল হেসে বলল। এখানে দেওয়া নিষেধ। হিন্দুরা কি মানুষ নয়? এত শত বিষয় আমরা জানাই না। যেমন আমারে বলছি তেমনি করি। এইবার মুখ খুলল রুজাইন। ও বলল। আমাদের পাশের গলিতে ইয়াস নামের এক লোকের বিরাট বাড়ি আছে। ওখানে সব হিন্দু পরিবাররা থাকে। কোনো মুসলমান বা অন্য ধর্মের কেউ ভাড়া নিতে পারে না। এই মানে কি অন্যরা মানুষ নয়? আসলে মানুষ জাত এক হলেও ভিন্ন ধর্ম হলে
নিয়মেও কিছু ভিন্নতা পরিলক্ষিত হয়। সেই ভিন্নতার জন্য অনেকে অন্য ধর্মের মানুষকে ভাড়া দিতে চায় না। আবার সবার মানসিকতা তো এক নয়। অনেক বাসায় দেখবে হিন্দু মুসলমান মিলেমিশেই পাশাপাশি থাকে। অনেক বাসায় থাকলেও আপনার বাসায় থাকে না, এর মানে বুঝছেন? তো? রুজাইন কিছু বলার আগেই সাদ্দামের গাড়ি চলে আসে। মাইশা ও ইধা এসে গাড়িতে বসে। রুজাইনের সঙ্গে টুকটাক কথা বলে সাদ্দাম, এরপর সেও গাড়িতে এসে বসে। গাড়ি চলতে শুরু করে। রুজাইন তাকিয়ে থাকে সেদিকে। কক্সবাজার চলে এসেছে ওরা কয়েক ঘন্টা হলো। পাশাপাশি রুম নিয়েছে মাইশা ও ইধা। রুমে আসার আগে দুপুরের খাবার ওরা খেয়ে নেয়। ফ্রেশ হয়ে আরাম করে ওরা চলে আসে সমুদ্র সৈকতে। এই প্রথম সমুদ্রের বিশালতা দেখল ইধা। ও হাঁ করে তাকিয়ে রইল। মাইশা ওকে ডাকতেই আচমকা জড়িয়ে ধরল ওকে। মাইশা বলল, কি ব্যাপার? আমাকে সমুদ্র দেখানোর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে না বল তোর? অনেক, এত সুন্দর সবকিছু। ওরা কিছুক্ষণ একসঙ্গে সময় কাটায়। ইধা বলল, তোরা একাকী সময় কাটা দুজনে, আমি এখনই আসছি। সাদ্দাম বলল, আরে কি বলো, একা কি করবে তুমি? উপভোগ করব সৌন্দর্য। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না প্লিজ। আপনারা আপনাদের মুহূর্তগুলো উপভোগ করুন। ইধার কথাতে ওরা হাত ধরে একসঙ্গে পানিতে নামলো। ইধা পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। সমুদ্রের গভীরতা উপলব্ধি করেছো? পাশে তাকিয়ে রুজাইনকে দেখে চমকায় ইধা। ও বলল, আপনি? আমার ভালোবাসা উপলব্ধি করাতে এলাম তোমায়। অবাক হয় ইধা। রুজাইন বলল, আমি আসবো জানলে হাসতে না তুমি, তাই বলিনি তখন। মাইশা জানে? হুম, সাদ্দাম ভাই জানে। একটু থেমে ইধা বলল, ঠিকই বলেছেন, জানলে আসতাম না। এই বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকায় ইধা। রুজাইন ওর সামনে এসে বলল, এই কটা দিন অনেক ভেবেছি, সারা দিন ভেবেছি সারা রাত। ভুলতে পারবো না তোমাকে। মন দিয়ে বসেছি যাকে, তাকে ভোলা কি এতই সহজ? ইধা জোরালো কণ্ঠে বলল, কেন এসব বলছেন? এটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব। তুমি আমি চাইলেই সব সম্ভব। লড়াই করতে আমি প্রস্তুত। তুমি মনোবল শক্ত করলেই চলবে। ইধা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, শর্ত ছুড়ে দেবেন জানি, মুসলিম হতে বলবেন আমায়, তাই তো? হুম, বিনা শর্তে তোমাকে চাই আমি। যেভাবে তুমি আছো সেভাবেই। এসব আবেগীয় কথাবার্তা। মনের কথা, আমার ভালোবাসার কথা বলতে পারো। ইধা কিছু বলে না। রুজাইন বলল, অনেক ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো। ইধা এখনো কিছু বলল না। এইভাবে নীরবে দাঁড়িয়েই কেটে গেল অনেকটা সময়। রাতের খাবার খেতে সবাই মিলে একটা রেস্টুরেন্টে আসলো। মায়েশা এখনও ঘোরের মধ্যে আছে। ও বিশ্বাসই করতে পারছে না রুজাইন এখানে। আর রুজাইন সব জেনেও ইধাকে চাই, এটাও মানতে ওর কষ্ট হচ্ছে। এসবের জন্য ওর বিবাহিত জীবনের কোনো সমস্যা আসতে পারে বলেও চিন্তিত ও। দুই পরিবারের মধ্যে না আবার কোনো ঝামেলা সৃষ্টি হয়। আমাকে একটা বারও বললেন না রুজাইন ভাই আসবে এখানে। মায়েশার কথা শুনে সাদ্দাম বলল, সারপ্রাইজ ছিল। আমার জন্য মোটেও এটা সারপ্রাইজ নয়। তোমাকে জানালে তুমি ইধাকে বলে দিতে সবটা। ওর জন্য অবশ্য সারপ্রাইজ। ওর জন্যও নয়, ইধাও বিষয়টা পছন্দ করেনি এবং করছে না। তুমি কিভাবে শিওর হলে? আমার বেস্ট ফ্রেন্ডও। তাই বলে ওর পেটের কথা তুমি জানবে? মনের কথা জানবো। মায়েশার পাশে আসে সাদ্দাম। ওর হাত ধরে বলল, কেন এইসব নিয়ে এত ভাবছো বলো তো? ওদের বিষয় ওদেরকেই বুঝতে দাও না। আপনারা কেন বিষয়টা জটিল করছেন? হিন্দু ও মুসলমানদের রিলেশন, এটা হয় কখনো বলুন? কখনো দেখিনি। অনেক ঝড়ঝাপটা সামাল দিতে হয়। দিতে হলে ওরা দেবে। কিন্তু ইধাকে কোনো জটিলতায় আমি পড়তে দেখতে পারি না। একটু থেমে সাদ্দাম বলল, রুজাইনকে শেষ চেষ্টাটা করতে দাও। ইদা এরপরেও রাজি না হলে আমি নিজেই রুজাইনকে সরে যেতে বলবো। ওর কথা শুনে যেন শান্তি পায় মায়েশা। সাদ্দাম বলল, এবার খুশি তো? হ্যাঁ সূচকভাবে মাথা নাড়িয়ে মায়েশা। সাদ্দাম বলল, তবে কাছে আসো এখন। মায়েশা লাজুক হেসে বলল, যখন তখন দুষ্টুমি। এইসবের মানেই তো হানিমুন ম্যাডাম। এই বলে মায়েশাকে কাছে টেনে নিল সাদ্দাম। আজ শান্ত সাগর ইনানিতে এসেছে সবাই। প্রবাল পাথরে দেখা মেলে এখানে, যা দেখে বিস্মিত হলো ইধা। কারণ ওর এসব প্রথমবারের মতন দেখা। কক্সবাজারের মতন উত্তাল নয় এই সাগর। এই শান্ত সাগর দেখে বিমোহিত হলো ইধা। এক নজরে সেদিকে তাকিয়ে রইল ও। একটা হাসি দাও। ক্যামেরা হাতে রুজাইনকে দেখল ইধা। রুজাইনের কথার পিঠে কোনো কথা না বলে অন্যদিকে ঘুরে তাকালো ইধা। রুজাইন ওর সামনে এসে বলল,
এমন ফোলা গালে মৎস্যকন্যার মতো রাখছি।